আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সরকারের ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮০ দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে হেলথ কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ২ দিন বিরতির পর আজ সকালে সংসদ অধিবেশন শুরু হলে প্রশ্ন উত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত রয়েছে সরকারের। এছাড়া মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প শ্রমবাজার সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন শুরু করেছে, যা থেকে উপকৃত হবে। এখানে মাননীয় সংসদ সদস্য ধন্যবাদ। এই পরে যেগুলো আছে সেগুলো শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলটিকে বিগত নির্বাচনে এই দেশের মানুষ বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছে দেশকে পরিচালনা করার জন্য। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই দেশের মানুষের প্রতি, মাননীয় স্পিকার। এই দলের কমিটমেন্ট হচ্ছে এই বাংলাদেশের প্রতি, মাননীয় স্পিকার। এবং সেজন্যই যে ম্যানিফেস্টো ছিল সেখানে যেরকম আমরা শিল্পোদ্যোক্তা যারা আছেন তাদের জন্য যেরকম পলিসি গ্রহণ করেছি, একইভাবে খেটে খাওয়া মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ওয়ার্কিং ক্লাস বা খেটে খাওয়া মানুষ, তারা কিভাবে ধীরে ধীরে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করতে পারে, সেজন্য আমরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করেছি, আমরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছি এবং মাননীয় স্পিকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি, মাননীয় স্পিকার। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী মেহেদির সাথে, যিনি আছেন শিশু হাসপাতালের সামনে। মেহেদি, আমরা আগের খবরে দেখলাম হামের সংক্রমণ প্রতিনিয়তই বাড়ছে। নতুন করে কজন শিশু আক্রান্ত হয়েছে এবং সেই সাথে টিকা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আমাদের জানাবেন। কমেছেন শিশু হাসপাতালে সেখানে দেখেছেন যে অনেক বাবা মা তিনি তুলে ধরেছেন। সেখানে দেখেছেন যে অনেক বাবা মা আসলে উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন উপসর্গ নিয়ে। অনেক ক্ষেত্রেই তাদের আসলে দরকার আইসিইউতে যাওয়ার দরকার পড়ছে না এবং তার পরবর্তী যে উপসর্গ রয়েছে এবং সেই নিউমোনিয়া হওয়ার যে সম্ভাবনা থাকে, আরও যেই জটিলতা তৈরি হয় হামের পরবর্তী উপসর্গ হিসেবে সেই বা জটিলতা হিসেবে, সেগুলোর চিকিৎসা নিলেই আসলে শিশুরা সুস্থ হয়ে উঠছে। তো এই জায়গাটা ইতিবাচক এবং তিনি ডাক্তাররা যেটি বলছেন যে খুব উদ্বিগ্ন হবার নেই এবং তারা স্থানীয়ভাবেই যে চিকিৎসালয় রয়েছে বা যেসব হাসপাতাল রয়েছে সেখানে যেন চিকিৎসা নেয় এবং যে ক্ষেত্রে খুব জটিল ধারণ করে কিছু কিছু শিশুর ক্ষেত্রে, তখন তারা আসলে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। তো পুরো বিষয়টা যদি এখন বলি যে ক্রমান্বয়ে কিন্তু এই উপসর্গটি যারা হামের উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শের সাথে সাথে একই সাথে এখানে যেই চিকিৎসার ক্ষেত্রে যে অবহেলার কথা বলা হয়েছিল যে হামের টিকা না পাওয়ার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই বাবা মাও কিন্তু নির্ধারিত যে সময়ের মধ্যে হামের টিকা দেওয়ার প্রয়োজন সেই সময় দিচ্ছে না অলসতা করে, সেই জায়গাটাও কিন্তু চিকিৎসকরা বলছেন। এখন যেই ভ্যাকসিনেশনের যে বিষয়টি শুরু হয়েছে নতুন করে এবং চিকিৎসকরা এবং সরকারি যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই তার ফলে কিছুটা কমে আসার যে ইঙ্গিত দিয়েছেন চিকিৎসকরা। তো এখন পর্যন্ত যদি বলি হামের ক্ষেত্রে, হামের উপসর্গের ক্ষেত্রে যে পরিস্থিতি সেটি ক্রমান্বয়ে উন্নতি হবে বলে প্রত্যাশা করছে চিকিৎসকরা। মিলি, জানছিলাম হামের প্রাদুর্ভাবের খবর। রাজধানীতে আজও পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। অনেকে কাকডাকা ভরে জ্বালানি তেল নেয়ার জন্য মোটরসাইকেল, কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। এরপরও কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় রয়েছে অভিযোগ। রাজধানীর কিছু কিছু ফিলিং স্টেশনে দেখা গেছে তেল নেই লেখা বিজ্ঞপ্তি। এতে বেশি বিড়ম্বনায় পড়ছেন রাইড শেয়ারকারীরা। তেল সংকটে অনেকের রুটি রোজির পথ বন্ধ হওয়ার পথে। পেট্রোল পাম্প মালিকদের দাবি, সরবরাহ অনুযায়ী তারা গ্রাহকদের তেল দিচ্ছেন। রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে আছেন সহকর্মী সালাউদ্দিন কাদের, যুক্ত হচ্ছে তার সাথে।
সালাউদ্দিন, জ্বালানি তেল সরবরাহের আজকের চিত্র কেমন দেখছেন এবং সরবরাহ কি স্বাভাবিক আছে, আর ফুয়েল পাস কার্যকর হচ্ছে কিনা আমাদের জানাবেন। মিলি, ইরানের উপর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চাপিয়ে দেওয়া যে যুদ্ধ আপাতত বন্ধ হলো, বাংলাদেশের তেলের নেওয়ার যে যুদ্ধ তা কিন্তু এখনও চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইনে দীর্ঘ সারি, সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি এবং পাম্পের দীর্ঘ সারি দেখতে পেয়েছি গাড়িগুলোর। এবং আমরা যে বর্তমানে ট্রাস্ট ফিলিং স্টেশন দাঁড়িয়ে আছি, এই ট্রাস্ট ফিলিং স্টেশনের লাইনে যে দীর্ঘ সারি সেটি মহাখালী হয়ে টাঙ্গাইল বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত হয়েছে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। এবং চালকদের যে অভিযোগ রয়েছে, তারা বলছেন যে তারা ভোর 4টা থেকে তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং এখন পর্যন্ত তারা মহাখালী পর্যন্ত আসতে পেরেছেন। প্রায় 8 থেকে 9 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা কেউ কেউ দাঁড়িয়ে আছেন এবং তারা কখন তেল পাবেন তাদের গাড়িতে সেটি এখনও অনিশ্চিত বলে তারা বলছেন। এবং আমরাও দেখতে পাচ্ছি যে যারা কর্তৃপক্ষ রয়েছেন পাম্পের, তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়ার জন্য। তবে চালকদের অভিযোগ তারা 8 থেকে 9 ঘন্টা, 10 ঘন্টা পরেও তেল পেলে তারা পর্যাপ্ত তেল পাচ্ছে না, এই জন্য তারা আবার তাদেরকে দ্বিতীয় দিন আসতে হচ্ছে তেল সংগ্রহের জন্য। এছাড়া যে আপনি ফুয়েল কার্ডের বিষয় বলেছেন, ফুয়েল কার্ডের ব্যাপারে আমরা বেশ কয়েকজন চালকদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে ফুয়েল কার্ডটি তারা যারা যখন ফিলিং স্টেশনে আসছেন তারা ফুয়েল কার্ড দেখাচ্ছেন, কিন্তু ফুয়েল কার্ডের কার্যকারিতা একেবারে নেই বললেই চলে। তারা বলছেন যে ফুয়েল কার্ড তারা দেখাচ্ছেন, কিন্তু বলছে যে এটি তারা বাস্তবায়ন করতে পারবেন না। এছাড়া সব মিলিয়ে বলা যেতে পারে যে বাস্তবতা নিরিখে মালিক কর্তৃপক্ষ, পাম্প কর্তৃপক্ষ তেল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চালকরাও তেল নিয়ে যাচ্ছেন। সব মিলে বলা যেতে পারে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে রেশনিং করে তেল দেওয়ার জন্য। মিলি, দর্শক, এতক্ষণ জানছিলাম জ্বালানি তেল সরবরাহের খবর। জ্বালানি তেল সরবরাহের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সাজু। সাজু, রাজশাহীতে পেট্রোল পাম্পের অবস্থা কেমন দেখছেন এবং গ্রাহকরা কি বলছেন সেখানে? মিলি, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর আফরিন ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পে। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে পেট্রোল এবং অকটেল তাদের শেষ হয়ে গেছে গতকালই, এ কারণেই আজকে কোনো রকম তেল তারা দিচ্ছে না, শুধুমাত্র ডিজেল এখানে মজুদ আছে। কিছু সংখ্যক গাড়ি যারা ডিজেল চালিত গাড়ি এবং সেচ যন্ত্র যারা চালায় তারা এসে এখান থেকে ডিজেল নিয়ে যাচ্ছে। তো আমি এখানে যে খোঁজ নিলাম এবং আরও রাজশাহী নগরীর যেসব পেট্রোল পাম্প রয়েছে সেখানে খোঁজ নিয়ে যেটা দেখতে পেলাম, যেটা জেনেছি যে 11টি পেট্রোল পাম্পের কোথাও আজকে পেট্রোল এবং অকটেন নাই। এ কারণেই সব পেট্রোল পাম্পে এখন বন্ধ রয়েছে। কোথাও মোটরসাইকেলের চালক যারা তারা এসে তারা ঘুরে যাচ্ছে, এখানে তেল পাচ্ছে না। আর আগামীকাল পেট্রোল পাম্প মালিকরা বলছে যে তাদের যে ডিপো থেকে তেল আসবে আগামীকাল এখানে পেট্রোল অকটেন ডিজেল দেওয়া হবে। এ কারণে কিছু আমরা দেখতে পাচ্ছি, আপনাকে যদি দেখাই, আগামীকাল যেসব পাম্পে তেল দেওয়া হবে সেরকম মোটরসাইকেল আজকে থেকেই তারা রেখে গেছে, এখানে লাইন ধরে সারিবদ্ধভাবে মোটরসাইকেল রেখে গেছে। যেসব মোটরসাইকেল আগামীকাল সকালে তারা তেল পাবে। আর পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে এই পেট্রোল পাম্পের কথা যদি একটু জানাতে চাই, যে সর্বশেষ তারা 12 এপ্রিল তারা পেট্রোল এবং অকটেন পেয়েছিল 9,000 লিটার, যেটা তারা 13 তারিখে তারা শেষ করেছে। আর যেহেতু গতকাল নববর্ষ ছিল, সরকারি ছুটির দিন ছিল, এ কারণেই তারা গতকাল তেল আনতে পারেনি। তবে আজকে পেট্রোল পাম্পগুলো যে তেল পাবে ডিপো থেকে, সেই তেলগুলো রাতের মধ্যে এখানে চলে আসবে এবং তারা বলছে যে আগামীকাল থেকে পেট্রোল এবং অকটেন স্বাভাবিকভাবে আবার মোটরসাইকেল চালকদের দেওয়া হবে। মিলি, এই ছিল রাজশাহী থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর। জানছিলাম জ্বালানি তেলের সরবরাহের খবর। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ সিগারেট ও স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস। সকালে গোপন সংবাদের ভিত্তিতে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 জন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে কাস্টমস। এ সময় মোহাম্মদ আরাফাত ও রায়হান নামে যাত্রীর ব্যাগে অবৈধভাবে আনা 630 কার্টুন সিগারেট ও 5টি স্মার্টফোন জব্দ করা হয়। পরে মালামাল চট্টগ্রাম কাস্টমস হাউসে হেফাজতে রাখা হয়েছে।
এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।